তাহলে আবার আমাদের চ্যানেলে চলে এলাম নতুন ভিডিওর সাথে। আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ক্লাস 11-এর সেট। আমরা 11 বা 12-এ যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখন প্রথম থেকে শুরু করছি, তাই একদম শুরু থেকে অর্থাৎ ধীরে 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 আমরা বেসিক থেকে শুরু করে সেই আপার লেভেলে যাব। অর্থাৎ প্রথমেই একদম বড় বড় হার্ডার অঙ্কের দিকে যাবো না, আমরা ছোট 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 করে প্রত্যেক ভিডিওতে চেষ্টা করবো কনসেপ্ট ক্লিয়ার করা। তো যাই হোক, বেসিক কথা না বাড়িয়ে চলে আসি সেটে। সেটে যদি সংজ্ঞা দেখি আমরা, তাহলে সেটের সংজ্ঞা হচ্ছে, সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কানেকশন, অর্থাৎ কালেকশন, অর্থাৎ সংগ্রহ। ওয়েল ডিফাইন্ড কালেকশন, এখানে কথাটা হচ্ছে সেট হতে গেলে সেটা কি না, সংকলন, অর্থাৎ কতগুলো জিনিসের সংগ্রহ। এখন সংগ্রহটা কাদের করবো? ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ যাদের সুসংজ্ঞাত, অর্থাৎ যাদের সংজ্ঞা থাকবে, অর্থাৎ যার সংজ্ঞা নেই সেরকম কিছু করা যাবে না। অর্থাৎ যেগুলো আমরা সংজ্ঞা দিতে পারি, যেমন ধরো আমরা বলতে পারি ফুলের সেট, আমরা বলতে পারি ছাত্রছাত্রীর সেট, অর্থাৎ কতগুলো ফুলের সেট। আমি যদি সেট বলি তাহলে আমার সেই সংগ্রহের মধ্যে কে থাকবে? বিভিন্ন ফুল থাকতে পারে, জবা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, বিভিন্ন ফুল। আবার যদি ছাত্রদের সেট থাকতে পারে, ছাত্রদের সেট মানে কিরকম? অর্থাৎ ক্লাস 6-এর ছাত্রছাত্রী, ক্লাস 7-এর ছাত্রছাত্রী, অর্থাৎ এরকম, অর্থাৎ যাদের সংজ্ঞা দেওয়া যায় তাদের সংকলন। এখন শুধু সংকলন না, তিনটে পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটের জন্য। সেটা সেট হবে তখনই, প্রথম হচ্ছে সুসংজ্ঞাত, অর্থাৎ সংজ্ঞাত হতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এখানে কোনো ক্রম নিরপেক্ষ, অর্থাৎ ক্রম নয়, অর্থাৎ 1-এর পর 2 লিখতে হবে, 2-এর পর 3 লিখতে হবে, এরকম না। আমি 2-1-3 লিখতে পারি, 3-2-1 লিখতে পারি, অর্থাৎ কোনো ক্রম নির্ভর থাকে না। আমি দেখাচ্ছি বোর্ডের পরে। আর 3 নম্বর হচ্ছে যে কোনো একটি পদ বারবার থাকবে না, অর্থাৎ একটা পদ একবারই। যদি কোনো জায়গায় আমি ডেটা কালেকশন করছি, হয়তো দেখা গেলো কারোর আমি বয়স কালেকশন করি, দেখা গেলো 50 বছর বয়সে 4 জন আছে, আমি 50,50,50 এরকম লিখবো না, আমরা কিন্তু একবারই 50 লিখবো। তাহলে আমি কি কি বললাম পয়েন্ট? সেট হতে গেলে একটা হচ্ছে, প্রথম হচ্ছে সুসংজ্ঞাত, সুসংজ্ঞাত অর্থাৎ যার সংজ্ঞা আছে। 2 নম্বর কি? 2 নম্বর বললাম ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ। আর 3 নম্বর কি? অর্থাৎ অনন্য, অর্থাৎ অনন্য হবে, অর্থাৎ কি না, সেটার মধ্যে কি থাকবে? অনন্য, অর্থাৎ ইউনিকনেস, অর্থাৎ কোনোটা কিন্তু একবার একই জিনিস বারবার রিপিটেশন হবে না। এবার আমরা সেটকে কিভাবে ডিফাইন করি? সেটকে সাধারণত আমরা কি করে লিখি না, সাধারণত আমরা বড় হাতের ইংরেজি অক্ষরগুলো দিয়ে সেট লিখি। যেমন ধরো আমি যেটা বড় হাতের লিখলাম, এটা সেট। এবং সেটের যে আমি একটু আগে বললাম যে ফুলের সেট, অর্থাৎ আমার যদি এটা যদি ফুলের সেট হয়, তাহলে আমি এখানে কি লিখবো না, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে লিখবো রজনীগন্ধা, এখানে লিখবো কি জবা, এখানে লিখবো কি গাঁধা, অর্থাৎ এরকম করে আরো লিখতে পারি। অর্থাৎ কি বললাম না, আমার যেটা সেট, অর্থাৎ যাদের সংজ্ঞা দেওয়া যায় তাদেরকে নিলাম, এবং তাদেরকে কি করলাম না, তারা এরা হচ্ছে একটা করে কি, সেটাকে পদ বলা। আমি একটু পরে আরো আলোচনা করছি পদ ব্যাপারটা কি। তা যাই হোক, এটা সেট। আবার যদি বলি আমি যে আমি একটা বললাম যে স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যাকে আমরা পরবর্তীকালে বলছি ন্যাচারাল নাম্বার বলা হয় ইংরাজিতে। অর্থাৎ এখানে কি তারা কথা বলি, যেহেতু তারা উঁচু উঁচু ক্লাসে পড়বে আরো, সেখানে কিন্তু ইংরাজিগুলো কাজে লাগবে, তাই আমাদের সবকিছু ইংরাজি ভার্সনগুলো পড়ে রাখতে হবে। যাই হোক, ন্যাচারাল নাম্বার সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, আমরা আগেই জানি স্বাভাবিক সংখ্যাকে বলে না, সংখ্যা গণনা শুরু থেকে যে 1, 2, 3, 4 গুলো পাই, তাহলে 1, 2, 3 ডট ডট করে সব চলে গেল। আবার তুমি এটা বললে আমার স্যার বি সেট হচ্ছে, আমার 3টে পদ আছে স্যার, এক্স, ওয়াই, জেড। তাহলে দেখো, আমি একটুকে বললাম সেটকে কিন্তু বড় হাতে যে ইংরাজি অ্যালফাবেটগুলো আছে সেগুলো দিয়ে প্রকাশ করে সেটকে। সেটের ভেতরে পদগুলো যেটা যেটা হবে সেটা সেটা লিখে দিয়েছি এরকম করে কমা দিয়ে। আবার যেমন ছোট হাতে লিখেছি, ছোট হাতে লিখেও কিন্তু সেইগুলোকে বলা যায়। তাহলে বাইরে এগুলোকে বলছি সেট, আর এইগুলোকে বলছি পদ। এখন প্রকাশ করার অনেক পদ্ধতি আছে, সেটা আমি পরে আসছি। তাহলে প্রথম যেটা বললাম যে একটা সেট হতে গেলে সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড কালেকশন, অর্থাৎ সুসংজ্ঞাত বস্তু সমূহের সংকলন। অর্থাৎ প্রথমে সুসংজ্ঞাত হবে, ক্রম নিরপেক্ষ। ক্রম নিরপেক্ষ মানে আমি একটু জিনিসটা বোঝা, ধরো আমি সি সেট দিলাম, সি সেটের মধ্যে আমি এরকম লিখছি 5, 2, 3, 1, 4, অর্থাৎ এখানে কিন্তু কোনো ক্রম মেনটেন করিনি। এটা কিন্তু করা যাবে না, আমাকে ক্রম মেনটেনই করতে, তার কোনো মানে নেই। অর্থাৎ এটাও যা, আবার যদি আমি এটাকে এরকম করে লিখি 1, 2, 3, 4, 5 ডি, তাহলে এই দুটো কিন্তু একই জিনিস বোঝাচ্ছে আর কি, অর্থাৎ সেটার মধ্যে কোনো ক্রম মেনটেন হয় না। 3 নম্বর কি বললো? অনন্য, অর্থাৎ কি ইউনিকনেস, অর্থাৎ কোনো কিছু একটা জিনিস বারবার থাকবে না। অর্থাৎ সেটা কি, যেমন ধরো আমি যদি বললাম তোমাকে ই সেট, তার মধ্যে তুমি বললে আমি 1, 2 বার পেয়েছি, 1, 2 বার লিখলাম, 3 বার পেয়েছি, 4, 2 বার পেয়েছি, এরকম লেখা যাবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি যবারই পাও তোমাকে কিন্তু এখানে ই সেটের মধ্যে কি লিখতে হবে? 1 একবার, 3 একবার, 4 একবার। তাহলে 3টে জিনিস বললাম, একটা হচ্ছে সুসংজ্ঞাত, অর্থাৎ জিনিসগুলো সংজ্ঞা আছে।
2 নম্বর হচ্ছে ক্রম নিরপেক্ষ, অর্থাৎ এই যে ক্রম মেনটেন করবো না, অর্থাৎ 5 4 যে কোনো খুশি লিখতে পারি। আর 3 নম্বর হচ্ছে যে এখানে কিন্তু একটা পদ একবারই থাকবে। তাহলে এটা হচ্ছে সেটের সংজ্ঞা, যে সুসংজ্ঞাত বস্তু সময়ের সংকলন। এবার আমরা যেটা বললাম সেটকে প্রকাশ করা, সেটকে প্রকাশ করা মানে তুমি দেখতেই পাচ্ছ সেটকে কিভাবে প্রকাশ করছো। অর্থাৎ আমরা কি করছি, সাধারণত বড় হাতের অক্ষরগুলো দিয়ে সেট প্রকাশ করছি, আর ভেতরে যে বস্তুগুলো আছে সেগুলোকে লিখে দিচ্ছি। তুমি বলেছো এরকম শুধু লিখে দিতেই হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে? লেখার দুটো পদ্ধতি আছে, সেটকে উপস্থাপন করার দুটো পদ্ধতি। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি, অর্থাৎ ছক বন্দীকরণ পদ্ধতি, এইগুলো হচ্ছে ছক বন্দীকরণ পদ্ধতি। আর একটা বলা হয় ধর্ম, মানে ধর্ম দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ সেটা কিরকম, ধরো আমি যদি এরকম সেট দিই, ধরো আমি একটা এ সেটই বললাম, এ সেট বললাম এক্স সাজ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যা দিয়ে এখানে একটা অপশন দিয়ে দিলাম 0 লেস দেন x লেস দেন 15। তার মানে কি, আমি দেখো এখানে কিন্তু কোনো সংখ্যাগুলোকে পরপর লিখিনি, এগুলো যখন পরপর লিখেছি এটাকে বলা রোস্টার পদ্ধতি বা ছক বন্দীকরণ পদ্ধতি। এটা হচ্ছে ধর্ম দিয়ে প্রকাশ করা, অর্থাৎ ধর্মভিত্তিক পদ্ধতি। দুটো পদ্ধতি, একটা হচ্ছে রোস্টার পদ্ধতি, একটা ধর্মভিত্তিক। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতি, তাহলে একে যদি রোস্টারে আনি তাহলে কিরকম হবে, তুমি নিজে নিজে বলো। তাহলে এর মধ্যে কারো থাকবে, বলছে সেই সমস্ত এক্স থাকবে, তাদের ধর্ম কি দিয়েছে, বলছে এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্সটা কোথায় থাকবে 0 থেকে 15 মাধ্যমে। ঠিক আছে, এক্সটা কোথায় থাকবে 0 থেকে 15 মাঝখানে। অবশ্যই এগুলো মৌলিক স্বাভাবিক সংখ্যা, আর আমরা পূর্ণ মৌলিক সংখ্যা তো আর ভগ্নাংশ হবে না। যাই হোক, তাহলে এই যে ধর্ম দিয়ে প্রকাশ করলো, অর্থাৎ একটা ধর্ম দিল। এবার তুমি যদি বলো আমি যদি রোস্টারে বার করে, তাহলে দেখো 0 থেকে 15 মাঝখানে কোন কোন মৌলিক সংখ্যা আছে, 0 থেকে মৌলিক কে না 2 3 5 7 11 13। দেখো 0 থেকে 15 মাঝখানে তুমি এতগুলো মৌলিক সংখ্যা পাও। তার মানে এটাকে যেমন এইভাবে লেখা যায়, এর অর্থ যা এর অর্থ তাই, অর্থাৎ ধর্মভিত্তিক ভাবে লিখেছি। তাকে যে রোস্টারে আনি, অর্থাৎ কি কি থাকে সেই সংকলন। তাহলে রোস্টার পদ্ধতি, ছক বন্দীকরণ পদ্ধতি হচ্ছে যে যেগুলো আছে, যে মানে যাদের সংকলন করছি তাদেরকে কমা দিয়ে দিয়ে লিখে দিলাম এবং কাজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর ধর্মভিত্তিক হচ্ছে তাদেরকে লিখলাম না, তাদের একটা ধর্ম দিয়ে প্রকাশ করলাম। তাহলে দুটো ভাবে প্রকাশ করা যায়। এবার আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে কি, বারো বলছি বড় হাতের দিয়ে সেট, আর যদি ইংরাজি আলফাবেটে ছোট হাতে লেখা হয় তাহলে সেগুলো হচ্ছে কি পদ। এখানে সবগুলি পদ। এ সেটের পদ কি রজনীগন্ধা, বি সেটের পদ, এ সেটের পদ জবা গাঁদা, এগুলো সব এ সেটের পদ। অর্থাৎ এইগুলোকে বলা হয় এলিমেন্ট বা পদ বলা হয়। এরা এর মধ্যে আছে। ধরো আমি 3টে জিনিস লিখেছি, আমি এটা পরিষ্কার করে দেবো যে এর মধ্যে আমার 3টে ফুলই আছে, আর কিছু নেই। তাহলে আমি এখানে বলতে পারি যে রজনীগন্ধা বিলংস টু এ। এই যে বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু, মানে অন্তর্ভুক্ত বা অন্তর্গত, অন্তর্গত বা অন্তর্ভুক্ত যা বলবে, বিলংস টু। অর্থাৎ রজনীগন্ধার এই চিহ্নগুলোর সঙ্গে আমাদেরকে একটু ওয়াকিবল হতে হবে। তাহলে বিলংস টু চিহ্নটা কেমন বললাম, একটু বাঁকানো ই অক্ষরের মতো, একটু বাঁকানো। এর মানে হচ্ছে অন্তর্গত, অর্থাৎ এই রজনীগন্ধাটা এ সেটের অন্তর্গত, অর্থাৎ এ সেটের মধ্যে আছে। সেরকম জবাও আছে, গাঁদাও আছে। কিন্তু এখন যদি কেউ বলে বেলি, দেখো বেলি ফুল এমনি ফুল হয়, কিন্তু আমার সংগ্রহের মধ্যে নেই। তাহলে আমি এখানে লিখবো যে বেলি নট বিলংস টু এ, অর্থাৎ বেলিটা কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ নট বিলংস টু বলা হয়। এটাকে বলা হয়, কেটে দিলাম মানে নট বিলংস টু, অর্থাৎ অন্তর্গত নয়, এই সেটের অন্তর্গত নয়। ঠিক সেরকম এখানে 1 2 3 4 ডট ডট করে দেওয়া আছে, অনেক আছে। ঠিক আছে, তাহলে যতগুলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা বলো, যেমন যদি ন্যাচারাল নাম্বার তুমি বলো 1 বিলংস টু এন, কিন্তু যদি আমি বলি 1.5 নট বিলংস টু এন, কেন 1.5 মানে তো ভগ্নাংশ হয়ে গেল, ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এই চিহ্নগুলোর সঙ্গে কিন্তু আমাদের ওয়াকিবহাল হতে হবে। তাহলে আমরা কি কি বললাম, যে সেট, সেট মানে সংজ্ঞা দিলাম, সেটকে কিভাবে প্রকাশ করা হয় বললাম, এবং সেটকে দুটো পদ্ধতি প্রকাশ করা, একটা হচ্ছে রোস্টার বা ছকবন্দীকরণ, একটা হচ্ছে কি না ধর্মভিত্তিক ভাবে। আর কি বললাম, সেটের ভেতরে যে জিনিসগুলো থাকে তাদেরকে বলা হয় পদ। আর বড় অক্ষর দিয়ে সেট প্রকাশ করা হয়, অনেক সময় ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু এলিমেন্ট অর্থাৎ পদকে প্রকাশ করা হয়। যদি কোনো পদ সেই সেটের মধ্যে থাকে তাহলে সেটা বিলংস টু, অর্থাৎ তার অন্তর্গত। যদি তার মধ্যে না থাকে, থাকতে নাই পারে, সেটা কিন্তু নট বিলংস টু, অর্থাৎ নেই। এইগুলো কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেটা বলছিলাম, কি বলছিলাম না, আমরা সেটের সংজ্ঞা পড়লাম, এগুলো পড়লাম। এবার আসছি সসীম সেট আর অসীম সেট। এখন এইগুলো প্রত্যেকটা বলছি আমরা কিন্তু কি করব না, ইংরেজিগুলো মনে রাখবো, অর্থাৎ ফাইনাইট এবং ইনফাইনাইট। কথাটার মধ্যে লুকিয়ে আছে দেখো, সসীম অর্থাৎ ফাইনাইট, সসীম সেট, ফাইনাইট সেট। এখন সসীম, আর একটা কি বললাম, অসীম সেট, অসীম সেট অর্থাৎ ইনফাইনাইট। ঠিক আছে,
দেখো এর মধ্যে লুকিয়ে আছে সসীম, অর্থাৎ দেখো আমি একটু আগে কিছু লিখছিলাম সেটগুলো, কিছু সেট লিখছিলাম এরকম, ধরো 1 2 3 4 ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার একটা দেখো এন ন্যাচারাল নাম্বার লিখছিলাম, বড় হাতের এন কিরকম লিখছিলাম 1 2 3 4 ডট ডট, ঠিক আছে। আবার ধর্মমিত্র হয়ে লিখছিলাম সি, কিরকম লিখছিলাম এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, যেখানে কি বলা ছিল 0 লেস দেন এক্স লেস দেন, আমি একটু ছোট করে দিলাম 8 করে দিলাম, ঠিক আছে। আবার যদি ডি লিখি এরকম এক্স সাজ দ্যাট এক্স অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, আমি দুটো দুটো করে নিলাম, অর্থাৎ দুটো নিলাম রোস্টার পদ্ধতিতে, দুটো নিলাম ধর্মভিত্তিক পদ্ধতিতে, তাই তো। এবার আমাকে যেটা বুঝতে হবে সেটা সসীম সেট কি অসীম সেট কি, আমি একটা উদাহরণটা আগে নিলাম করে উদাহরণ দিয়ে বোঝাবো বলে। সসীম অর্থাৎ যে সেটের মধ্যে পদের সংখ্যা সীমা আছে, অর্থাৎ গোনা যায়, কাউন্টেবল, যেগুলো দেখো এটা যেমন কটা পদ আছে তুমি বলতে হবে 1 2 3 4, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল সসীম। কিন্তু দেখো ন্যাচারাল নাম্বার এন 1 2 3 4 ডট ডট শেষ নেই, তুমি গুণে শেষ করতে পারবে না, তাহলে এটা হয়ে গেল অসীম, অর্থাৎ এর কোনো সীমা নেই, এর পদ সংখ্যার কোনো সীমা নেই। ঠিক তেমনি এটা দেখো মৌলিক, এটা ধর্মভিত্তিক, তাহলে তুমি একটু রস্টার ভাবে ভেবে নিতে হবে। মৌলিক একটু আগে বললাম যে 0 থেকে 8 এর মধ্যে মৌলিক কে কে আছে 2 3 5 7, তাহলে এখানেও তুমি কাউন্ট করতে পারছো কটা আছে 4টে, তাহলে এটাও কিন্তু কি হয়ে গেল সসীম। অর্থাৎ যাদের পদ সংখ্যাকে গোনা যায়, কাউন্ট করা যায়, কাউন্ট করা যায় মানে গুণে শেষ করা যায়, শেষ আছে, তারা হচ্ছে সসীম। আর যাদের কাউন্টেবল নয়, শেষ নেই, অসীম, তাদেরকে বলা হচ্ছে অসীম। এটা কি হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝি শূন্য এবং স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধর্মভিত্তিক দেওয়া আছে, তাহলে 0 1 2 3 4 ডট ডট চলে গেল, তাহলে এটারও অসীম, অর্থাৎ এর কোনো শেষ নেই, অর্থাৎ এটা কি হচ্ছে গুণে শেষ করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে অসীম। তাহলে এই একটা পার্ট গেল সসীম আর অসীম সেট, খুব ইজি জিনিস, সেট কিন্তু খুব জিনিস, আমরা অল্প অল্প করে দেবো, তোমরা আস্তে 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 নাও। এরপরে দেখো আসছি সিঙ্গেলটন সেট, অর্থাৎ একপদী সেট। একপদী সেট মানে কি, ধরো একপদী সেট, একপদী সেট বা সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট সেটা কি, কথার মধ্যে লুকিয়ে আছে একটি পদ আছে, তাহলে তুমি কি লিখবে, তুমি ধরো এ লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 লিখে দিলে, তাহলে একপদী সেট। তুমি বি লিখলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোট হাতের একটা এ এক্স লিখে দিলে, তার মানে কি এখানে কটা করে পদ আছে, একটা করে পদ আছে, তাহলে হচ্ছে একপদী সেট। তুমি বলো স্যার ধর্মভিত্তিক ভাবে কি হবে, ধর্মভিত্তিক এই হবে এক্স সাজ দ্যাট এক্স একটি মৌলিক দিয়ে লেখা আছে যে 6 লেস দেন এক্স লেস দেন 7। দেখো ধর্মভিত্তিক ভাবে কিরকম হলো, এর মানেটা কি হলো এক্স একটা মৌলিক যেটা 6 আর 7 এর মাঝখানে, 6 এর সমান নয় কিন্তু ইকুয়াল দিয়ে নেই, যে 6 এর সমান 7 এর সমান, তাহলে আবার 7টা নিয়ে নেবে, 6 এর থেকে বড় 7 এর থেকে ছোট, তাহলে এরকম মৌলিক সংখ্যা কি আছে একমাত্র 5 আছে, তাহলে দেখো এর মধ্যে পদ কটা আছে একটাই পদ আছে, তাহলে একে বলা হয় সিঙ্গেলটন সেট, অর্থাৎ একপদী সেট। আরেকটি কি আছে নাল সেট, অর্থাৎ ইংরেজিতে বলা হয় নাল সেট, যেটাকে বলা হয় শূন্য সেট। শূন্য সেট জিনিসটা কি, শূন্য সেট হচ্ছে এরকম, শূন্য সেট বা নাল সেট, শূন্য সেট মানে তার মধ্যে কোনো পদ থাকবে না, বলে সেটা আবার কিরকম, এই নাল সেটের মজা আছে, নাল সেটকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ফাই, শুধু ফাই লিখে দিলাম মানে নাল সেট, ঠিক আছে। এবার দেখো জিনিসটা বলছি, কিন্তু মজা আছে এখানে, কেউ যদি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাই লিখে দেয় তাহলে কিন্তু আবার এটা নাল সেট নয়, কেন, তখন আবার এই ফাইয়ের মধ্যে যে জিনিসটা আছে তাকে একটা পদ কাউন্ট করে দেবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পদ, তাহলে সেটা আবার একপদী সেট হয়ে যাবে। শুধু ফাই লিখেছি মানে নাল সেট, এটাকে ফাই দিয়ে নাল সেটকে প্রকাশ করা হয়, শূন্য সেটে প্রকাশ করা হয়। এখন শূন্য সেট কি, শূন্য সেটের উদাহরণ হচ্ছে ফাই সমান আমি শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখলাম, কিছুই নেই আমার ভেতরে, অর্থাৎ শূন্য সেট, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি বলি এখানে মানে বায়ু ছাড়া কি আছে, এয়ারে কিছু নেই, ফাঁকা, তাহলে ফাঁকা সেট, শূন্য সেট, কিচ্ছু নেই। সেরকম ফাই সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখলাম, এটা করা যায়। কিন্তু আবার বলছি সেকেন্ড ব্র্যাকেট মধ্যে শুধু ফাই লিখে দেখে বলো স্যার ফাই মানে তো নাল সেট বলেছেন, আমি শুধু ফাই বলেছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম মানে সেটা আবার ফাইটা একটা পদ বুঝিয়ে যাবে। এছাড়া ধর্মভিত্তিক ভাবে কি হবে, ধর্মভিত্তিক ভাবে তাকে এইভাবে হবে ফাই সমান আমি বললাম এক্স সাজ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা যেখানে আমি বললাম 7 লেস দেন এক্স লেস দেন 10। দেখো ধর্মভিত্তিক বলেছি, এর ধর্মভিত্তিক মানে কি, ওই সেই সমস্ত এক্স যারা মৌলিক এবং 7 আর 10-এর মাঝখানে, তাহলে 7-এর পর পর কি কি আছে, অবশ্যই মৌলিক মানে এখানে অবশ্যই 12 বলছি, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, মৌলিক পূর্ণ সংখ্যা, তাহলে 7 আর 10-এর মাঝখানে 7-এর পর কি আছে 8 9 10, 10 নিতে পারছিল সমান নেই, তাহলে 8 আর 9, দেখো 8ও মৌলিক নয়
নয়ও মৌলিক নয়, কারণ 8কেও বিভাজ্য মানে 1 আর 8 ছাড়া মানে ভাগ করা যায়। 9কেও দেখো 1 আর 9 ছাড়া অন্য সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। 8কে তো 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, তাহলে এটা কেউ মৌলিক নয়। তাহলে আলটিমেটলি এর মাঝখানে কোনো মৌলিক নেই, তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাঁকা, এর ভেতরে কিছু নেই, এটা হচ্ছে নাল সেট। ঠিক আছে, তাহলে যেখানে ছিলাম দেখো বোঝাচ্ছিলাম, তাহলে শূন্য সেট আমরা পরপর সামারি করে নিই। সসীম সেট, অসীম সেট, সসীম সেটের এই সংখ্যাগুলো উদাহরণ দিলাম, এটা সসীম, এটা এক প্রতি সেট, সিঙ্গেল সন, মানে অর্থাৎ একটা করে পদ থাকবে। যেমন আমি 3টে উদাহরণ দিলাম, এ বি সি। সি এতে দেখো এখানে কি করেছে, এটা মৌলিক সংখ্যা, এটা 6, এখানে একটু ভুল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কারেকশন হবে। এটা 6 আর 7-এর মাঝে, 6-এর থেকে বড় 7 থেকে ছোট না, 4-এর থেকে বড় 6-এর থেকে ছোট, 4 আর 6-এর মাঝখানে একটু ভুল হচ্ছিল, 5টা তো ওর মাঝখানে নেই। ঠিক আছে ঠিক আছে, এটা 6 আর 7 করা হয়ে গেছিল, এটা একটু কারেকশন করে নেবে। 4-এর থেকে বড় 6-এর থেকে, তো 4-এর পর 5, তারপর 6, 6-এর পরই তো 7, 6 আর 7-এর মাঝখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে নাল সেট হয়ে যাবে আবার। মানে এই যে এখন দেখাচ্ছিলাম, যদি এটা আমি 6 আর 7-এর মাঝখানে করি, তাহলে হিসাব মতো এটা নাল সেট হয়ে যায়, মানে অত ভেতরে কিছু নেই। ওটা একটু লিখতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে, সেটা হচ্ছে 4 আর 6-এর মাঝখানে। ঠিক আছে, তাহলে 4 আর 6-এর মাঝখানে কি 5, তাহলে এটা একটা কি এক প্রতি সিঙ্গেল সন সেট, এটা শূন্য সেট, এইগুলো হল। এবার আমরা একটু অন্যদিকে যাবো, সেটা কি উপসেট। তাহলে আমরা ওইগুলো বললাম, এবার আসছি কি উপসেট। উপসেট মানে ইংরেজিতে বলে সাবসেট। কি বলে? উপসেট। এটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে? সাবসেট, ঠিক আছে? অর্থাৎ দুটো সেট এ আর বি, যেটা হচ্ছে শূন্য সেট নয়, অর্থাৎ অন্তত একটা দুটো করে পদ আছে, মানে একটা করে পদ আছে, শূন্য সেট নয়, এরকম দুটো সেট এ আর বি। ধরো একটা উদাহরণ নিই, তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সেটা কি বলছে, আমি ধরো এ নিলাম 1 2 3 4 5, বি নিলাম 2 4 5। এটা কিন্তু কারো ভাবার কিছু নেই যে স্যার বারবার 1 2 3 4 পরপর লিখি, আমরা পরপর লিখে অবস্থা পরপর লিখছি, কিন্তু সেটের ক্রম নিরপেক্ষ। বারবার বলছি, সেট কিন্তু ক্রমের উপর ডিপেন্ড করে না। আমি 5 4 3 2 1 লিখতেই পারতাম, ঠিক আছে? যাই হোক, তাহলে আমি দুটো সেট নিলাম। দেখো সেট দুটোর মধ্যে তোমার দেখেই মনে হচ্ছে যে বি তে যা যা পদ আছে, আমি একটাকে বিলংস টু কথা লিখেছিলাম, 2 বিলংস টু বি। দেখো ইমপ্লাই করছে 2 এ তেও আছে, 4 বিলংস টু এ। দেখো ইয়ে করছে বিলংস টু কি, 4 বিলংস টু এ। আবার 5 বিলংস টু বি, ঠিক আছে? দেখো 5টা এ এর মধ্যে আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে সব পদগুলো সবগুলো দেখতে হবে, একটা দুটো নয়। মানে যে বি এর মধ্যে 3টে পদ, 3টে পদ কি, বি এর 3টে পদই যদি এ তে থাকে, এ তো বেশি থাকতে পারে, এখানে বেশি আছে। দেখো 2 4 5 ছাড়াও আরো দুটো পদ আছে, থাকতেই পারে, সেটা নেই, নাও থাকতে পারে, সেটা না। আমার বক্তব্য হচ্ছে বি সেটের প্রত্যেকটি পদ কি এ সেটে থাকতে হবে। তাহলে বি সেটের প্রতিটি পদ যদি এ সেটের অন্তর্গত হয়, তখন তাকে বলবো বি সাবসেট ইকুয়াল টু এ। এখানে ইকুয়াল দেওয়া হয়, তার কারণটা আমি আসছি পরে। সেটা বি সাবসেট ইকুয়াল টু, তাহলে চিহ্নটা কি হলো, সাবসেট। এই চিহ্নগুলোর সঙ্গে অবগত হতে হবে। ইউটাকে আড়াআড়ি ভাবে লেখাটাকে বলছে সাবসেট। কি বলছে? সাবসেট, অর্থাৎ উপসেট। কি বলছে? উপসেট। এবার এখানে ইকুয়াল দেওয়া হয় কেন? ইকুয়াল দেওয়া হয় কেন? আমি ধরো সাপোজ বললাম, আমি একটা সেট নিলাম বিটা, আমি কথাই বলছি যে উদাহরণস্বরূপ ভাবে, যে বিটাকে আমি কি করলাম 5 3 1 সব দিয়ে দিলাম, মানে এ তে যা আছে বি তো দিয়ে দিলাম। দেখো আমি সংজ্ঞা কি দিলাম, আমি সংজ্ঞা দিলাম যে বি সেটের প্রতিটি পদকে এ সেটে থাকতে হবে। আমার কিন্তু দেখার দরকার নেই যে এ সেটের অতিরিক্ত আছে কিনা, আমি কিন্তু এখানে অতিরিক্ত কথা কিছু বলিনি। আমি বলি যে বি সেটের প্রতিটি পদ এ সেটে আছে কিনা, এইটা আমাকে দেখতে হবে। আমি আগেরটা দেখেছিলাম, এক্ষেত্রে দেখলাম আরো দুটো পদ বাড়ালাম, তাহলে একটু বাড়াই। 2 বিয়ে আছে, 4 বিয়ে আছে, যা বিয়ে আছে তাই এ আছে। এখানে দেখছি 3 বিয়ে আছে, হ্যাঁ 3 এ তেও আছে। 1 বিয়ে আছে, হ্যাঁ, তাহলে 1 এ তেও আছে। তাহলে তুমি তো এক্ষেত্রেও বলতে পারবে যে হ্যাঁ স্যার দেখুন, আমি তো এখানেও দেখতে পাচ্ছি বি এর প্রত্যেকটা পদে এ তে আছে, তাহলে বি কি হবে, সাবসেট ইকুয়াল টু এ। তাহলে তুমি বলবে, আবার তখনই বলবে স্যার দেখুন বি আর এ কিন্তু সমান হয়ে গেছে, বি আর এ কিন্তু কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমি একটু পরে এই সমানের সেটেই যেতাম, আমি এখান থেকে বুঝে দিচ্ছি সমানটা কেন দেওয়া হচ্ছে। অর্থাৎ বি এর প্রতিটি পদ এ তে থাকা মানে বি এর প্রতিটি পদ এ তে থাকতে গিয়ে এ আর বি সমানও হয়ে যেতে পারে। কারণ আমার প্রশ্ন হচ্ছে বি এর প্রতিটি পদ এ তে থাকবে, এবার বি আর এ সমান হলো তো বি এর প্রতিটি পদ এ তে থাকবে। সেই জন্য আমরা এখানে কি দেওয়া হয় না, সমানটাও দেওয়া হয়। তো সাবসেট ইকুয়াল টু বলা হয়, কথাটা উল্লেখ করা হয় সাবসেট ইকুয়াল। অর্থাৎ এরকম নাও হতে পারে, সেটা না হচ্ছে তো পরে আসছি। তাহলে সাবসেট ইকুয়াল দেওয়া হয় জন্য যে ইকুয়াল হতে পারে, তাহলে আমি ইকুয়াল না নিয়ে এরকম নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এই দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে সেই কি বললাম না, বি এর প্রতিটি পদকে এ তে থাকতে হবে, প্রত্যেকটা পদকে, কিন্তু কোনোটা বাদ যাবে না। কিন্তু এ তে তার এক্সট্রা থাকুক বা সমান হোক আমার দেখার দরকার নেই। তাহলে এটাকে বলা হয় বি সাবসেট ইকুয়াল টু। মুখটা কিন্তু এর দিকে থাকবে, এ বড়োর মতো আর কি, যেমন গ্রেটার দেন লেস দেন দিতাম সেরকম টাইপের হ্যাঁ মুখটা। যদি উল্টে লিখে দাও ভালো হবে, এটাকে এরকম লেখা যায়, কিন্তু তখন কথাটা বলাটা একটু উল্টে যায়। একটু পরে আসবো, সেটাকে বলে সুপার সেট বলা হয়, অথবা অধিক সেট বলা হয়। ঠিক আছে, আমি এর পরের স্টেপে আসছি। তাহলে বি সাবসেট ইকুয়াল টু এ সুপার সেট ইকুয়াল টু বি, অর্থাৎ এ বড়, এখানে বলেছে এ বড়। এবার তুমি বলে স্যার যদি সমান, ওই জন্য সমানটা দেওয়া আছে, সমান হতেও পারে
না হতে পারে। যদি ইনকেস সমান না হয় তাহলে কি হবে? সমান না হলো, ধরো আমি কথাই বলছি এই সেটটা, এই উদাহরণটা, সেক্ষেত্রে সমান হয়নি, তাহলে কিন্তু এটাকে বলা হয় যথার্থ উপসেট। কি বলা হয়? যথার্থ উপসেট, অর্থাৎ প্রপার সাবসেট। প্রপার সাবসেট কি বলা হয়? প্রপার সাবসেট। অর্থাৎ কি বললাম? বি এর প্রতিটি পদ এতে আছে, কিন্তু অন্তত এতে একটা পদও থাকবে। এখানে দুটো আছে, এখানে দুটো আছে, অন্তত একটা পদ থাকবে যেটা বি এতে নেই, অর্থাৎ বি এর থেকে একটা হলেও বড়, একটা হলেও বড়, তখন তাকে বলা হয় যথার্থ উপসেট, অর্থাৎ প্রপার সাবসেট। সেক্ষেত্রে এই এটা যখন ঘুরিয়ে বলবো তখন এ কে বলবো কি? এ হচ্ছে সুপার সেট, এ হচ্ছে সুপার সেট অর্থাৎ অধিসেট। কি বলা হয়? অধিসেট। তাহলে কি বললাম? যে বি এর পদগুলোতে এতে অবশ্যই থাকবে। আগেরটা ক্ষেত্রে আমি জোর দিচ্ছিলাম না যে বি এর পদ ছাড়াও এতে থাকবে কিনা, থাকতে পারে না থাকতে পারে, কিন্তু এখানে জোর দিলাম যে বি এর পদ এতে অবশ্যই থাকবে সবকটা, কিন্তু এতে অন্তত একটা পদ থাকবে যেটা কিন্তু বি তে নেই। অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে বি এর থেকে এ একটা হলেও পদে বেশি, তখন তাকে বলবে যে বি প্রপার সাবসেট এ, অথবা এ সুপার সেট অফ বি, অত এ হচ্ছে অধিসেট। এইটা গেল ব্যাপার। এবার আমি সমান সেটটা এখান থেকে বলে দিই। আগের একটা উদাহরণটা যেটা দিচ্ছিলাম, যে বি কে যদি আমি এখানে 3 আর 1 দিয়ে দিতাম, তাহলে সেক্ষেত্রেও বলতে 3 বি তে আছে, 3 এ তে আছে, 1 বি তে আছে, 1 এ তে আছে। তাহলে তুমি কি বলতে? তুমি প্রথম বলতে যে স্যার দেখুন বি এর প্রত্যেকটা পদে এতে আছে, বি সাবসেট ইকুয়াল টু এ। আরেকজন বন্ধু বলবে দেখ তুই ওটা বলছিস, তুই দেখ এর প্রতিটি পদে আবার ঘুরিয়ে বি তে আছে, তাহলে এও তো বি এর সাবসেট। হ্যাঁ, এটা তো হবেই, কারণ আমি বারবার বলছি যে সেটের সব পদগুলো অন্য সেটে থাকবে সেই সেটটা তার সাবসেট হবে। তাহলে বি এর প্রতিটি পদ এতে থাকলে বি সাবসেট হবে, এর প্রতিটি পদ বি তে থাকলে বি এর সাবসেট হবে। এটা কখন সম্ভব? এ ওর সাবসেট, ওর সাবসেট তখনই সম্ভব যদি দুজনাই সমান হয়। লেখাটা একটু আলাদা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুজনাই কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে? এ আর বি সমান সেট। তাহলে সমান সেট কখন হচ্ছে? যখন বি ও এর সাবসেট হয়ে যাবে, এও বি এর সাবসেট হয়ে যাবে, অর্থাৎ বি এর সব পদগুলি এতে আছে, এর সব পদগুলি বি তে আছে, অর্থাৎ এ বি কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে এবারে একটা নতুন সেটের কথা বলি, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। সার্বিক সেট এটা একটা মজার জিনিস আছে। সার্বিক সেট সেটা হচ্ছে কি? ইউনিভার্সাল সেট। তাহলে এবারে একটা নতুন সেটের কথা বলি, সেটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। সার্বিক সেট এটা একটা মজার জিনিস আছে। সার্বিক সেট সেটা হচ্ছে কি? ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট। একে প্রকাশ করা হয় বড় হাতের ইউ, একদম যেমন ইউ হয় সেরকম, বা এস দিয়েও প্রকাশ করা হয়, এস দিয়েও প্রকাশ করা হয়। তাহলে ইউনিভার্সাল সেট এটা কি জিনিস? এখন তোমার ইউনিভার্সাল সেট যা, আমার ইউনিভার্সাল সেট আলাদা হতে পারে। কিরকম? বলছে আমরা যখন সেট নিয়ে আলোচনা করি, যে যে সেটগুলো নিয়ে আলোচনা করি, তারা প্রত্যেকে যে সেটের সাবসেট। ধরো আমি একটা কথা বলি, তোমার উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধরো 1 2 3 নিলে, বি নিলে 3 4, 3 4 নিলে, সি নিলে 4 5 6 নিলে, এরকম নিলে। তো দেখো আমি যদি এখন একটা ইউ সেট তৈরি করি, যেখানে আমি 1 2 3 4 5 6 7 করলাম, করতেই পারি। দেখো তাকিয়ে দেখো, এই সেটের প্রত্যেকটা পদ এর মধ্যে ঢুকে আছে, এই সেটের প্রত্যেকটা পদ এর মধ্যে ঢুকে আছে, এই সেটের প্রত্যেকটা পদ এর মধ্যে ঢুকে আছে। অর্থাৎ আমি একটু যেটা বলছিলাম, এ ও ইউ এর সাবসেট, বি ও ইউ এর সাবসেট, আবার সি ও ইউ এর সাবসেট। অর্থাৎ যে সেটগুলো নিয়ে আমি আলোচনা করছি এবিসি, তারা একটা কোন সেটে, সেই সেটটাকে আমি ইউ দিয়ে ডিনোট করেছি, তারা হচ্ছে প্রত্যেকের ওই সেটটা সাবসেট। তাহলে আমার এই আলোচ্য সেটগুলোর এ হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক সেট। এখন কেউ বলতে পারে স্যার আমি একটু বাড়াবো, কেউ বাড়াতেই পারে, 8 9 10 দিলে একই জিনিস দাঁড়াবে। তাহলে দেখো আমি যখন একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে এরা যেন প্রত্যেকে এই সেটটার ভেতর ঢুকে থাকে। তারপরে বাড়লো কতটা কমলো, মানে কমতে তো পারবে না, ওই সেটগুলো ঢুকে থাকতে হবে, তারপরে যতটা খুশি বাড়ানো যাবে। তাহলে দেখো তোমার ইউনিভার্সাল আমার ইউনিভার্সাল আলাদা হবে। কেউ ইউনিভার্সাল 10 পর্যন্ত করলো, কেউ ইউনিভার্সাল 7 পর্যন্ত নিল, কারণ 7 পর্যন্ত মানে সব ঢুকে গেছে। আবার কেউ বললো আমি অনেক দূর করবো। তাহলে ইউনিভার্সালে কিন্তু নির্দিষ্ট কোনো উদাহরণ হয় না, এবং আমার আলোচনা ওপর নির্ভর করছে, কারণ আমি আলোচ্য সেটগুলো যেমন হবে তার উপর ডিনোট করবো। মানে অর্থাৎ যে যে সেটগুলো নিয়ে আলোচনা করছি তারা সবাই ওর ভেতরে ঢুকে আছে, তারা সবাই ছোট ছোট, তারা সবাই হচ্ছে ওই সেটটা সাবসেট। ঠিক আছে, এবার এটা ভাবার কিছু নেই যে এদের থেকে সবাই বড় হবে কি না। আমি ধর এখানে 1 2 আমি একটা ডি নিলাম, ডি নিয়ে কি করলাম 1 2 3 4 5 6 7 পর্যন্ত দিলাম, আর ইউনিভার্সালও 7 পর্যন্ত দিলাম, তাতেও আমার কোনো অসুবিধা নেই। মানে কারো যদি ধারণা এরকম হয়
যে তাহলে এই সেটের সঙ্গে সমান হতে পারবে না, অর্থাৎ এই সেটটা এর থেকে বড় হবে না, তার কোনো মানে নেই। আমি বলতে চাইছি আমার আলোচ্য সেটগুলো যেন প্রত্যেকে এর সাবসেট হয়, অর্থাৎ আলোচ্য সেটগুলো যেন এর ভেতর ঢুকে থাকে। এবার যদি থেকে তো দেখা যায় যে ইউটা কারোর সঙ্গে সমান হয়ে গেছে, হতেই পারে, কিন্তু বাকি সব সেট অর্থাৎ এ বি সি ডি সবাই যেন এর ভেতর ঢুকে থাকে। এই ঢুকে থাকতে অর্থাৎ কি এ বি সি এবং অলরেডি ডি যে নিয়েছি ডিটাও কিন্তু কি হতে হবে, ইউ এর সাবসেট হতে হবে। সেক্ষেত্রে ডিটা ইউ এর সমান হয়ে গেছে, হতেই পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। অর্থাৎ আলোচ্য সেট যেগুলো আছে তারা যার সাবসেট অর্থাৎ একটা সেট আছে সে বড়, আর বড় হতে পারবে একজনের সমান হতে, যেটা বললাম, সে কিন্তু তাদের সবারই সাবসেট। তাহলে ইউকে বলবো আমি কি না, এই আলোচ্য সেটগুলোর সাপেক্ষে আমার সার্বিক সেট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পূরক সেট, অর্থাৎ এই একটা সেট যে সেটের পদগুলো কি একটা করে সেট। আমরা একটু আগে বলছিলাম যে বড় হাতের এ দিয়ে কি করব না, বড় হাতের এ বা বড় হাতের বি দিয়ে সেট প্রকাশ করছি, তাদের পদগুলো কেমন হচ্ছে 1 2 3 এ বি সি, অর্থাৎ ছোট হাতের বা সংখ্যা দিয়ে এরকম বের করছি। কিন্তু এই একটা সেট যেটা হচ্ছে পাওয়ার সেট অর্থাৎ সূচক সেট, এই সূচক সেট হচ্ছে তাকে প্রকাশ করা হয় পি টু দি পাওয়ার সি দিয়ে, ঠিক আছে, পি টু দি পাওয়ার সি পাওয়ার সেট, ঠিক আছে। এই পি টু দি পাওয়ার সি একে প্রকাশ করা হচ্ছে পি টু দি পাওয়ার সি দিয়ে সূচক সেট পাওয়ার সেট, পি টু দি পাওয়ার এ, পি টু দি পাওয়ার এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, পি টু দি পাওয়ার সি বলছি, মানে আমি এ কি না এ একটা সেট নিলাম, ধরো 1 2 3, আমি ছোট করে নিলাম কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে, ঠিক আছে। তাহলে এ সেটের সাবসেট কি কি হতে পারে গো? আচ্ছা এ সেটের সাবসেট দেখো আমি দেখাচ্ছি, 1 হতে পারে কারণ একটা এর ভেতর ঢুকে আছে, পি টু দি পাওয়ার এ, পি টু দি পাওয়ার এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, পি টু দি পাওয়ার সি বলছি, মানে আমি এ কি না এ একটা সেট নিলাম, ধরো 1 2 3, আমি ছোট করে নিলাম কারণ অনেক বড় হয়ে যাবে নাহলে, ঠিক আছে। তাহলে এ সেটের সাবসেট কি কি হতে পারে গো? আচ্ছা এ সেটের সাবসেট দেখো আমি দেখাচ্ছি, 1 হতে পারে কারণ একটা এর ভেতর ঢুকে আছে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 2 হতে পারে, 2 3 হতে পারে, 3 1 হতে পারে, আবার 1 2 3 হতে পারে। আরেকজন সেট ঢুকে আছে, সেটাকে ওটা পরে আলোচনা করছি, যে শূন্য সেট সবারই সাবসেট, শূন্য সেট সবারই, শূন্য সেটকে কি দিয়ে প্রকাশ করেছিলাম গো? ফাই দিয়ে, নাল সেট। অর্থাৎ মনে রাখতো শূন্য সেট সবার মধ্যে আছে, অর্থাৎ কিছু নেই সবার মধ্যে আছে, এই সেটটা সবার মধ্যে আছে, তাহলে মনে রাখতো শূন্য সেট সবার সাবসেট। তাহলে দেখো এক একটা পদ নিয়ে যে সেটগুলো বানিয়েছি তারা হচ্ছে একটা করে সাবসেট, কেন দেখো 1 এর ভেতর ঢুকে আছে, 2 এর ভেতর ঢুকে আছে, 3 এর ভেতর ঢুকে আছে, 1 2 এর ভেতরে আছে, 2 3 এর ভেতরে আছে, 3 1 এর ভেতরে আছে, 1 2 3 এর ভেতরে আছে। তার মানে কি এরা প্রত্যেকটা হচ্ছে এর সাবসেট। তাহলে এর সাবসেট কাদেরকে বানানো গেল না, এক পদ করে 3টে হলো, দুটো করে পদ নিয়ে 3টে হলো, 3টেই নিয়ে একটা পদ হলো ফাই সেট। এই সবাইকে যদি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় তখন একে লেখা হবে পি এ পাওয়ার সেট, পি এ, পি টু দি পাওয়ার সি না, পি এ, পি টু দি পাওয়ার সিটা আলাদা পরে আমরা আলোচনা করবো, পি টু দি পাওয়ার এ পাওয়ার সেট। অর্থাৎ এই একটা সেট যার প্রত্যেকটা পদ একটা করে কি সেট না সাবসেট, প্রত্যেকটা পদ একটা করে সাবসেট, তার মানে প্রত্যেকটা পদ একটা করে সেট। এতক্ষণ ধরে কিন্তু ভেতরে পদগুলো পদ ছিল, এই একটা প্রশ্ন আসতে পারে যে এমন একটা সেটের নাম করো যার প্রত্যেকটা পদই একটা করে সেট, সেটা হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ পাওয়ার সেট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম দেখো যে পাওয়ার সেট মানে এরকম। এবার আমি যদি বলি দেখো তুমি নিজে লক্ষ্য করো 3টে পদ আছে, তাহলে পাওয়ার সেটে কটা পদ হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে দেখো এটা একটা নিয়ম আছে, যদি কোনো সেটের পদ সংখ্যা n হয় তাহলে পাওয়ার সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। মানে কিরকম বলছে, এরকম ভাবে বলছে কোন একটা পদ আছে অথবা নেই। মানে আমি যদি বলি এক পদটা মানে এই যে পাওয়ার সেট মানে কি বললাম সব সাবসেট, তা বলছে একটা সাবসেট নিলাম, সেই সাবসেটে 1 আছে বা নেই, তাহলে এখানে সম্ভাবনা কত? 2, মানে এর ভেতরে 2 নয়, মানে এর ভেতরে পদ থাকে কত? 2। আবার দেখো অন্য একটা পদ সে থাকতে পারে বা না থাকতে পারে, তাহলে যতগুলো পদ আছে অর্থাৎ এখানে যেমন 1 2 3 3টে পদ ছিল, তাহলে আমি এরকম করে বলতে পারি এর ক্ষেত্রে যে পাওয়ার সেটে কটা পদ থাকবে, বলছে 1 আছে বা নেই, তাহলে দুটো উপায়, তার সাপেক্ষে 2 আছে বা নেই 2 উপায়, আবার তার সাপেক্ষে 3 আছে বা নেই, তার মানে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব। তেমনি যদি nটা পদ থাকে তাহলে এখানে পাওয়ার সেটে পদ থাকে কত? 2 টু দি পাওয়ার n। তোমাদের এখানে এমনি উদাহরণটার জন্য রেখে দিলাম, যে উদাহরণটা দেখানোর জন্য। দেখো 1 2 3, তাহলে 3 মানে 2 কিউব, মানে কটা হওয়া উচিত ছিল? 8টা। দেখো আমার 8টা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। অর্থাৎ এরকম ভাবে আমাদের করা হয় যে কোনো একটা সেটে যদি nটা পদ থাকে তাহলে তার পাওয়ার সেট অর্থাৎ সূচক সেটে কটা পদ থাকবে না? 2 টু দি পাওয়ার n। এই ফর্মুলার সাহায্যে কিন্তু পাওয়ার সেটে থাকবে, ঠিক আছে। যাই হোক আর দুটো কথা বলে নিই, সেটা একটু আগে যেটা বললাম যে ফাই হচ্ছে এমন একটা সেট এর সবারই সাবসেট, ফাই হচ্ছে কি সবারই সাবসেট। আরেকটা কথা দেখবে আমি পড়াতেই বলেছিলাম যে যে কোনো সেট তার নিজের সাবসেট হবে। কেন গো? যে কোনো সেট তার নিজের সাবসেট হবে। তুমি বলে কেন না, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, দেখবে
যে এ সেট বলছিলাম 1 2 3 4 5, বি সেটও বলছিলাম 3 4 5 2 1, 5 2 1। আমি যখন দেখাচ্ছিলাম যে একে অপরের সাবসেট, মানে এ বি এর সাবসেট, বি এ সাবসেট দিয়ে শেষে কনক্লুশন করলাম এ সমান বি, আলটিমেটলি এ আর বি সমান। তাহলে দেখো এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ আর বি সমান, মানে বি এর জায়গায় তুমি এ বসাও, তাহলে এ এরই সাবসেট। অর্থাৎ যে কোনো সেট তার নিজেরই সাবসেট, কারণ সাবসেটের সংজ্ঞাই বলছে যে তার মধ্যে থাকা পদগুলো যেন ওই সেটের মধ্যে থাকে। অর্থাৎ এ সেটের পদগুলো এ সেটের মধ্যে থাকবেই। এ সেটের 1 এ সেটে আছে, এ সেটে 2 এ সেটে আছে, এরকম করে 3 4 5। অর্থাৎ যে কোনো সেট তার নিজের সাবসেট হয়। আর একটা বললাম যে ফাই সবারই সাবসেট হয়। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, দুটো জিনিস। একটা হচ্ছে ফাই অর্থাৎ নাল সেট, অর্থাৎ ফাঁকা, সে সবার মধ্যে আছে, অর্থাৎ সে সবারই সাবসেট। আরেকটা হচ্ছে এ সেট, এ সেটেরই সাবসেট হবে। অর্থাৎ কি হবে না, যে কোনো সেট তার নিজেরই সাবসেট হবে। তাহলে আজকে মোটামুটি সেটের যে বেসিক কনসেপশন, অর্থাৎ সেটকে কিভাবে প্রকাশ করা হয়, পদ কি, অন্তর্গত কি, এইগুলো নিয়ে টোটাল আলোচনা করলো। এরপর দিন সেটের যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ কি করে কি যোগ হয় বিয়োগ হয় সেটের, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা ভিডিওতে আস্তে আস্তে প্রতিদিন দেবো। এমনি তোমাদের ভিডিও একটুখানি আজকে হয়তো বড় হচ্ছে, কিন্তু এরকম হবে, কারণ অঙ্কের বিষয়ে একটু আলোচনা না করে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, আজকে এটা হলো, পরদিন এই সেট সংক্রান্ত আলাদা জিনিস নিয়ে আলোচনা করা হবে।